ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। হাই, আমি এখন সব কিছু ভুলে ক্লাস করতে চাই। নাও উইল নাও দ্য ক্লাস উইল বি স্টার্টেড। লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, আমরা ক্লাসে ঢুকবো। হাই হাই, কেন এত দেরি হয়ে যায় ভাই? আমি ক্লাস শুরু করতে যাই, মিটিং করতে চাই। এই ক্লাসে জয়েন করতে পারে। হ্যাঁ, তোমরা একটু এই কাজটা একটু করে আসো, যে তোমাদের যে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ, সেইখানে তোমরা একটু এই ক্লাসের লিঙ্কটা এবং ক্লাস শুরু হওয়ার মেসেজটা একটু দিয়ে আসো, যাতে আমরা বাকিদের দ্রুত জয়েন করাতে পারি। দিয়ে আমাকে একটু মেসেজ দাও যে তোমরা ইনফর্ম করেছো কিনা। হ্যাঁ, ইনফর্ম করেছো কিনা এটা একটু মেসেজ দিয়ে আসো। তোমরা একটু ইনফর্ম করে আমাকে একটু মেসেজ দাও, হ্যাঁ, যে তোমরা ঠিকঠাক মতো আসলে দিতে পারলে কিনা। হ্যাঁ, আমরা আরেকটু অপেক্ষা করবো সবাই জয়েন করার জন্য, এরপরে আসলে আমরা ক্লাস শুরু করবো। 40 জনের মতো জয়েন করেছে, আরেকটু সময় আমরা অপেক্ষা করবো। তো সমস্যাগুলি আমরা একটু দেখতে চাই। হ্যাঁ, সমস্যাগুলি একটু জানতে চাই সবার কাছ থেকে। আহ সমস্যাগুলিও একটু লিখে দিবা তোমরা। যদি অসুবিধা হয় কোনো, এই অসুবিধাগুলি আমরা সলভ করবো আসলে। তার আগে আমরা আসলে 43 জন পেয়েছি, তো আমরা একটু আলোচনা আস্তে আস্তে শুরু করি। দেখো, আমরা আসলে এই যে কোর্সটা পড়াচ্ছি, এই কোর্সটার এতগুলি সলভ ক্লাস বা তোমাদের যে কোনো সমস্যাতে আসলে রেসপন্স করার একটা কারণ হচ্ছে যে, যেহেতু এই কোর্সটা তোমাদের ইউনিভার্সিটির শুরুর দিকের কোর্স, প্রথম কোর্স সবার, তো এই কোর্সে ভয় পেলে আসলে ইউনিভার্সিটির পরবর্তী যে সময়গুলো, বিশেষ করে সিএসসি এবং ইলেকট্রিক্যাল এই দুইটা ব্যাচের জন্য এটা খুব বড় একটা ক্ষতির কারণ হয়ে যাবে। হ্যাঁ, খুব বড় একটা ক্ষতির কারণ হয়ে যাবে। কেন হয়ে যাবে? কারণ হচ্ছে যে এটা হচ্ছে শুরুর লার্নিং কোর্স, অর্থাৎ শেখা শুরু হচ্ছে এই কোর্স থেকে। তো এবং তোমরা যারা এখানে ভর্তি হয়েছো অনেকেই আমাকে বলেছো, বা অনেক আমি জানি, আমি ভর্তি প্রক্রিয়ার সাথে জড়িত ছিলাম, তো অনেকেই আসলে অনেক বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়ে এখানে আসছে। হ্যাঁ, তো এই সুযোগটা আসলে কারণ নষ্ট করার চেষ্টা। এবং আমি একটা জিনিস সবসময় বলি, আমি ক্লাস তোমাদের সাথে তো ক্লাসরুমের ক্লাস পাওয়ার সুযোগ আমার কম হয়েছে, খুব কম পেয়েছি আমি তোমাদের সাথে ক্লাসরুমে ক্লাস করার। অনলাইনে আসলে খুব বেশি গল্প করার সুযোগ হয়ে ওঠে না এখানে আসলে পড়ানোটায়, কারণ ইন্টারনেটের ইস্যু থাকে, অনেকের টাকা পয়সার ইস্যু আছে অনেকের। হ্যাঁ, অনেকে বাইরে যেয়ে ক্লাস করে, আর তাছাড়া ডিজিটাল মিডিয়ামে সব কথা সবসময় বলাটাও কঠিন হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্যে আমরা আসলে গল্পগুলি যে খুব করতে পারছি তা না, বাট আমরা কোয়ালিটি এডুকেশন আসলে প্রোভাইড করছি। আমি একটা কথা খুব বলি, যে এই সেম জিনিস, সেম পরিশ্রম করে অন্যান্য ডিপার্টমেন্টের বা অন্যান্য যে কোনো এডুকেশন সিস্টেমের মানুষজন অনেক ভালো করে আসলে। বিসাইডস, আমরা আসলে তুলনামূলক খারাপ করি এত পরিশ্রমের পরে। এর একটা বড় কারণ হচ্ছে ঠিক সময়ে ঠিক স্কিল অর্জন না। তো এখন আমরা ওয়ান ওয়ানে আছি, অনেকের ধারণা যে আমি সফটওয়্যার তৈরি করে ফেলবো। হ্যাঁ, আসলে আমি সেদিন আলোচনায় বলেছিলাম, কি বলেছিলাম, যে সফটওয়্যার তৈরি করার একটা প্রসেস আসলে আছে। সেই প্রসেসের শুরুটা হচ্ছে এই লজিক প্রোগ্রামিং শেখা। সি হচ্ছে একটা লজিক প্রোগ্রামিং, অর্থাৎ আমি একেবারে জিরো থেকে একটা জিনিস শিখতেছি। দেখো, সি প্রোগ্রাম যখন আমরা লেখা শুরু করি, পেজে কিচ্ছু থাকে না, একেবারে হোয়াইট একটা পেজ দিয়ে আমরা লেখা শুরু করি, তাই না? তো এটা হচ্ছে আসলে আমাদের একটা তোমার সি প্রোগ্রামিং এর একটা লার্নিং আসলে, যাতে অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলি ভালো মতো শেখা যায়। আমরা বলছিলাম, কেউ যদি ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে চায়, আমরা একটা ওয়েবসাইটও দেখাইছিলাম তোমাদের, তাই না? সেই ওয়েবসাইটে আমরা দেখাইছিলাম যে কিভাবে একটা পার্সোনাল ওয়েবসাইট তৈরি করা যায়। তো এই জিনিস কিন্তু বাবা খুব কঠিন জিনিস, হ্যাঁ, খুব সহজ জিনিস।
কিন্তু তার জন্য এই এই জিনিসগুলি শেখা প্রয়োজন। নিশ্চয়ই সে ওয়েবসাইটের কথা মনে আছে সবার, সবার ওয়েবসাইটটার কথা মনে আছে। তো এখন কথা হচ্ছে যে আমরা যদি ব্যাক টু দা তোমার কি বলে প্রবলেমের দিকে আসি, তাহলে যে কোনো প্রবলেম যখন আমরা সলভ করব, হ্যাঁ দেখো এই প্রোগ্রামিং জিনিসটা, সি প্রোগ্রামিং আমরা বলবো না, আমরা বলবো প্রোগ্রামিং এর যে লার্নিংটা আমরা শিখতেছি, প্রোগ্রামিংটা কিন্তু বাবা নতুন একটা জিনিস। যদিও আমাদের আইসিটি নামে একটা কোর্স ছিল যেখানে কিছু জিনিস ছিল, বাট সেটা খুবই নেইভ ছিল, খুবই তোমার কি বলে একটা সুপারফিশিয়াল কিছু জিনিসপত্র ছিল, যে জিনিসগুলি আমরা হয়তো অনেকেই মুখস্থ করেছি। তোমাদের দোষ না, এটা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থারই সমস্যা। তো মুখস্থ করেছি, তো যার কারণে ওই লার্নিংটা আমাদের খুব বেশি ভালো আছে তা আমরা বলতে পারছি। তো যার ফলে যে আমাদের এখন আসলে এই জিনিসটা নতুন করে শিখতে হচ্ছে। আমরা কি করব? প্রথমে হচ্ছে কোনো প্রবলেম পাইলেই আমরা প্রোগ্রামিং করতে বসে যাব। প্রথমে একটা প্রবলেম পাইলে সেই প্রবলেমটা ফর্মুলেট করতে শিখব। কিভাবে? যে আমার কি ইনপুট লাগবে, এই যে প্রোগ্রামটা আমার বলছে এর জন্য কি ইনপুট আমার লাগবে, তারপরে আমি চিন্তা করবো এর জন্য কি আউটপুট আমি দিব, কি আউটপুট, ঠিক আছে? এরপরে আমার প্রসেসটা কি, তাহলে কি ইনপুট আউটপুট এবং প্রসেস, এই তিনটা জিনিস আমরা খুব ভালো মতো যদি খাতায় লিখতে পারি, তারপরে আমরা প্রোগ্রামিং করব। সরাসরি কম্পিউটারে বসে যাব, প্রথমে আমাকে থিঙ্ক করে বের করতে হবে হাউ টু সলভ দিস প্রবলেম। দেখো, ল্যাঙ্গুয়েজ ইজ নট লার্ন, আমার কথা বুঝতে পারো? যেরকম ধরো আমাদের এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই সব বই বাংলাতে লেখা, এসএসসি ইন্টারে যে যা পড়ে এসেছি সব বাংলাতে। তো বাংলা ভাষা যারা পারে তারা কি সবাই এই বই পারে? পারে না, পারে না। ইনফ্যাক্ট তুমি হিসাব বিজ্ঞান পারো, পারো না, বাংলাতেই লেখা। তার মানে ল্যাঙ্গুয়েজ ইজ নট লার্নিং। ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমার ওই ভাষাটা শিখতে সাহায্য করছে, ওই ভাষায় একটা জিনিস শিখতে সাহায্য করছে। ঠিক আছে? চাইনিজরা কিন্তু এই কথাটা খুব বলে, সবাই বলে যে চাইনিজ ভাষা তো পৃথিবীর, তোমরা পিছিয়ে, তোমরা ইংরেজি শেখো না, তোমরা স্প্যানিশ শেখো না, হ্যাঁ তোমরা পিছিয়ে। স্কুল কলেজগুলিতে এই জিনিস বলে যাতে ওরা হীনমন্যতায় না ভুগে, ওরা ল্যাঙ্গুয়েজ ইজ জাস্ট এ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ শিখতে পারা মানে, অর্থাৎ তুমি মানে তুমি অনেক কিছু জানো, নট লাইক অন্তত সায়েন্সের সাবজেক্টগুলির কথা আমি বলছি। তো এই জন্য আমরা বলতেছি যে আসলে আমাদের যখনই একটা প্রোগ্রামিং আমরা শুরু করব, তখন আমাদের কাজ হবে, কি কাজ হবে? আমাদের কাজ হবে হচ্ছে আমরা যাতে পেন অ্যান্ড পেপার নিয়ে শুরু পুরোপুরি লিখে ফেলবো যে এর ইনপুট কি, আউটপুট কি, করাবো সেই প্রবলেম আরো ভালো মতো আসলে দেখাবো। ক্লিয়ার? আমরা আশা করতেছি এর বেশি হবে না, এবং ক্লাস কিন্তু আমরা অ্যাটেন্ডেন্স দিব। সো বাদ বাকি যারা আছে তাদের জন্য কিন্তু এটা একটা বড় অসুবিধার কারণ। এবং জুমে তোমরা জানো কিন্তু জানি না, জুমে কিন্তু বোঝা যায় যে কে কখন কিভাবে অ্যাটেন্ড করলাম আমরা। সো আমরা কিন্তু এই জিনিসটা খুব শক্তির সাথে, এবং ইলেকট্রিক্যালে তোমরা সবাই বললে টাইম বাড়ানো দরকার, হ্যাঁ এটা কিন্তু খুবই একটা অন্যায় জিনিস, হ্যাঁ খুবই খারাপ একটা জিনিস। তো এই জিনিসটা কিন্তু আমরা টলারেট করবো না আসলে। হ্যাঁ, আমরা শেখাচ্ছি এর মানে এই না গ্রেডিং প্রসেস এত তুমি যদি প্রেজেন্ট থেকে সব প্রসেসে অ্যাটেন্ড করে কাজ করো, ইউ উইল গেট গুড গ্রেডস। যদি কপি অ্যাটেন্ড না থাকো, সেক্ষেত্রে ইউ উইল গেট ব্যাড গ্রেডস। গ্রেডিং এর সাথে আমাদের পড়ানোর রিলেশনশিপ তো থাকবে না। এই যে এত ফ্রেন্ডলি বিহেভিয়ার, এটা গ্রেডিং এ কিন্তু থাকবে না। গ্রেডিং ইজ নট এ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। যতটা পারবো তার উপর করে আমরা আসলে গ্রেডিংটা করি, সবসময় করি। এবং ব্যক্তি এখানে কোনো ইম্পর্টেন্ট ইস্যু নাই, একেবারেই না। তো যাই হোক, আমরা আসলে এই যে 55
আমরা, এবং আমি খুবই হতাশ আসলে, হ্যাঁ, তোমাদের এই উপস্থিতি আমার আজকে খুবই হতাশ করছে। আমি জানি আসলে যে এই টাইম বাড়ানো এটা একটা আসলে আমাদের এটা একটা কপি করার একটা উদ্দেশ্য। তবে আমি আবার বলে দিচ্ছি যে অ্যাসাইনমেন্ট যদি আমরা কপি করি, যে কপি করবো তার থেকে কপি করব, তার দুইজনকেই কিন্তু নেগেটিভ মার্ক পেতে হবে, এবং এই দিস নেগেটিভ মার্কস লিড টু এফ গ্রেড। এইসব নেগেটিভ মার্ক কিন্তু এফ গ্রেডের দিকে ধাবিত করবে, ঠিক আছে? এটা কিন্তু আমি বলে দিচ্ছি, হ্যাঁ, এবং সবাইকে এতে সতর্ক থাকার জন্য বলতেছি। আমরা যেদিন প্রথম ক্লাস নিয়েছিলাম সেদিন পাইছিলাম 79%, আজকে আমরা পাচ্ছি 55, তার মানে 24 জনের মতো প্রথম দিন থেকে আজকে আসলে নিয়েছিলাম। যাই হোক, যারা উপস্থিত তাদের প্রবলেমগুলি আমরা আসলে সলভ করবো, এবং আমি কিন্তু স্ট্রিক্টলি অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করবো, স্ট্রিক্টলি। সো যাদের নামের সাথে রোল লেখা নেই তারা একটু রিনেম করে নিজেদের নামের সাথে রোল লিখে দিতে হবে, যাতে আমি অ্যাটেন্ডেন্স গুলি কাউন্ট করতে পারি। যাই হোক, আমরা হ্যাঁ, প্রথম কথা হচ্ছে দুইটা জিনিসে সবাই সমস্যার কথা বলেছে, সবাই, ইচ অ্যান্ড এভরিওয়ান। এটা হচ্ছে তোমার রিকারশন, এবং 2 নম্বর, এই দুইটা জিনিস সবাই সমস্যার কথা বলেছে, প্রায় যতজন সমস্যার কথা বলেছে। আর কিছু মানুষ আরো কিছু সমস্যার কথা বলেছে, 1-2 জন। তো সেটা আমরা একটু পার্সোনালি ডিসকাশনে সলভ করব। এই দুইটা জিনিস আমরা আজকে ডিসকাস করবো, এবং খুবই ডিটেইল ডিসকাশন হবে, হ্যাঁ। তো যদি কারো সে কিন্তু প্রশ্ন করবে, পড়ানোর সময় বলো বুঝি, কিন্তু যখনই কোনো আউটপুট দেওয়ার কথা হয় তখনই আমরা আর বুঝতে পারি না। এটা একটা পলিসি অনেক সময় হয়ে যায় যে যাতে দেরি করানো, এই জিনিসগুলো আমি জানি দিন ধরে কাজ করছি। যাই হোক, আমরা প্রথম যাব, আমরা একটা তোমার স্ক্রিন শেয়ার দিছি, নিশ্চয়ই দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা একটু বলতে হবে, হ্যাঁ। আমরা একটা স্ক্রিন শেয়ার দিছি, দেখা যাচ্ছে কি, একটু কম করে বলতে হবে দেখা যাচ্ছে কিনা। স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা এটা একটু কমেন্ট করে বলতে হবে আমাদের। গুড, দেখা যাচ্ছে। দেখো, প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ রিকারশন। রিকার্সিভ ফাংশন মানে কি? রিকার্সিভ ফাংশন মানে একটা ফাংশন যে নিজেকেই নিজে কল করে। আমি আবার বলতেছি, একটা ফাংশন যে নিজেকেই নিজে কল করে তার নাম হচ্ছে রিকার্সিভ ফাংশন। অর্থাৎ one function called by itself is a recursive function। অর্থাৎ একটা ফাংশন যে নিজে নিজেকে কল করে তার নাম হচ্ছে রিকার্সিভ ফাংশন। রিকার্সিভ ফাংশনে দুইটা বৈশিষ্ট্য থাকতেই হবে, দুইটা বৈশিষ্ট্য থাকতেই হবে। কি বৈশিষ্ট্য? এক হচ্ছে এর পারমিশন লাগে। কেন লাগে? ধরো আমরা সবাই ইনফিনিটিভ ফর লুপ জানি, তাই না? এমন ফর লুপ যার একটা কন্ডিশন তুমি দিচ্ছ, বা ইনফিনিটি লুপ যে কন্ডিশন আজীবন ট্রু। কেমন ট্রু? যেরকম আই এর ভ্যালু 1, ঠিক আছে, আই এর ভ্যালু হচ্ছে 1, তুমি বললে এই কন্ডিশন আজীবন ট্রু, ঠিক আছে। আই এর ভ্যালু প্রতিবার বাড়াচ্ছ তুমি, বলে আই ইজ গ্রেটার দ্যান 0। তো তাহলে এই কন্ডিশন আজীবন কিন্তু ট্রু কন্ডিশন। তাহলে এটা কি? একটা ইনফিনিটিভ। তাহলে একটা ফাংশন যদি একটা ফাংশনকে কল করতে থাকে এবং সেটা যদি টার্মিনেট না করে, সেটা কি একটা ইনফিনিটি লুপের মধ্যে পড়ে যাবে না? তো এই জন্য তার অবশ্যই একটা টার্মিনেশন কন্ডিশন থাকতে হবে, এক। এবং 2 নম্বর ইস্যু হচ্ছে যে সেটাকে একটা ভ্যালু আসলে রিটার্ন করতে হবে, তার একটা ভ্যালু রিটার্ন করতে হবে। যদি কিছুই রিটার্ন না করে 0 রিটার্ন করে দিব, ঠিক আছে। তাহলে মূল আরো কিছু থাকতে হবে তারা, হ্যাঁ। অর্থাৎ শুরু করতে হবে একটা জায়গা থেকে, হ্যাঁ। টার্মিনেশন থাকতে হবে, ইবেল থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি আছে। মূল ইস্যু হচ্ছে সেটা টার্মিনেশন করতে হবে। যে একটা তোমার রিকার্সিভ ফাংশন আমার প্রথমেই চিন্তা করতে হবে এটাকে টার্মিনেট করবো কিভাবে। তো দেখো, আমরা একটা নিয়ে আলোচনা করবো, এবং আমরা আসলে সেই প্রবলেমটা সলভ করব রিকার্সিভ ফাংশন লিখে। ক্লিয়ার? তো প্রথমে আমরা প্রবলেমটা বলি। প্রবলেমটা হচ্ছে যে দেখো আমাদের একটা কি বলে
ওয়ার্ড ফাইল দেখা যাচ্ছে নিশ্চয়ই না? তো ওয়ার্ড ফাইল দেখা যাচ্ছে। আমরা করতে চাই কি, অ্যাড অল ন্যাচারাল নাম্বার, অ্যাড অল অ্যাড অল ন্যাচারাল নাম্বার, এটা হচ্ছে আমাদের আসলে প্রবলেম। আমরা সকল ন্যাচারাল নাম্বার যোগ করতে চাই, মানে সব ন্যাচারাল যে নাম্বারগুলি আছে আরো সহজভাবে তোমার এই জিনিসটা যদি আরো সহজভাবে বলি তাহলে আসলে এরকম একটা সিরিজের আমরা যোগফল বের করতে চাই। এরকম একটা সিরিজের আমরা যোগফল বের করতে চাই। তো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটার ইনপুট কি n, nটা কি, nটা হচ্ছে কততম পদ, অর্থাৎ দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদ, এটা হচ্ছে n তম পদ। ঠিক আছে? তো n তম পদ বলতে n এর ভ্যালু যদি আমরা ইনপুট দিই 2, n এর ভ্যালু যদি ইনপুট দিই 2, তাহলে আউটপুট কি হবে? দুইতম পদ পর্যন্ত যোগফল, দুইতম পদ পর্যন্ত যোগফল কত? 1 প্লাস 2 মানে হচ্ছে 3। তৃতীয় পদ পর্যন্ত যোগফল হচ্ছে 3। n এর ভ্যালু যদি আমরা তোমার n এর ভ্যালু যদি আমরা 4 দিই তাহলে আউটপুট কত? 3 আর 3 6 আর 4 10। n এর ভ্যালু 4 হলে আউটপুট হচ্ছে 4। অর্থাৎ n তম পদ পর্যন্ত যোগফল বের করব। তাহলে আমরা ইনপুট দিব n, আউটপুট বের করব এটার যোগফল। এই কাজটা ফর লুপ দিয়ে আমরা খুব সহজে করতে পারতাম। কিভাবে করতে পারতাম? প্রতিবার সাম সমান সাম প্লাস আই করলেই হইতো, তাই না? একটা লুপের মধ্যে ফর লিখে ফর আই এর ভ্যালু 0 থেকে শুরু করতাম, আই এর ভ্যালু 0 থেকে শুরু করে আমরা জাস্ট তোমার একটা সুডো কোড লিখছি, n পর্যন্ত যাইতাম আমরা, আই এর ভ্যালু প্লাস প্লাস করতাম এবং ফর লুপের মধ্যে আমরা কি করতাম? সাম সমান সাম প্লাস আই, সাম সমান সাম প্লাস আই, সাম প্লাস আই করলেই আসলে এর সলিউশন হয়ে যেত আসলে। এবং শেষে যদি আমরা সামের ভ্যালু প্রিন্ট করে দিতাম তাইলেই আসলে হয়ে যেত আমার। এখানে 0 থেকে শুরু করতে পারতাম, 1 থেকে শুরু করতে পারতাম, কারণ নাম্বারে যেহেতু 0 যোগ হয় আর সাথে 0 যোগ করলে 0ই হয়। কাজ করতে হতো যেটা সেটা হচ্ছে উপরে সামের ভ্যালু 0 করে রেখে আসতে হবে, সামের ভ্যালু 0 করে রেখে আসতে হতো। এই প্রবলেমটা বুঝতে পারছি কিনা সবাই? এই সলিউশনটা বুঝতে পারছি কিনা সবাই? এই সলিউশনটা কি সবাই বুঝতে পারছে? একটু কমেন্ট করে জানাতে হবে যে এই ন্যাচারাল নাম্বারের যোগ কি বলে, রেগুলার যে নাম্বার আছে আমাদের ইন্টিজার নাম্বার, তার একটা পারছে কিনা যদি রেগুলার ফর লুপ দিয়ে সবাই বুঝতে পারছি? একটু কমেন্ট করে বলবো আমরা, হ্যাঁ? এবং সবাই বলবো আসলে যে 54 জন আছি সবাই বলবো যে এই প্রবলেমটার এই ফর লুপ দিয়ে সলিউশন আমরা বুঝতে পারছি না। এবং এটা হচ্ছে একটা ইটারেটিভ সলিউশন। ইটারেটিভ সলিউশন তো প্রত্যেকটা লাইন ধরে ধরে আমরা একটা লুপ ব্যবহার করে এটাকে সলভ করছি। সবাই কি বুঝতে পারছি কিনা? একটু একটু কমেন্ট করে বলতে হবে সবাইকে, সবাইকেই কমেন্ট করে বলতে হবে বুঝতে পারছি কিনা। সবাইকে বলতে হবে যে বুঝতে পারছি কিনা। সবাইকে, সবাই বলবো আমরা বুঝতে পারছি কিনা, বা কোনো প্রশ্ন থাকলেও বলবো যে এই ফাংশনটা আমরা বুঝতে পারছি না। এর সবাই বলতেছি বুঝতে পারছি। দেখো তোমরা এই কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমাকে করতে হবে, হ্যাঁ? আর প্রোগ্রামিং এ সবাই যদি মনে করে যে সব প্রবলেম আমি সলভ করে দিব, এটা কিন্তু পসিবল না। এবং এটা টিচিং টেকনিকও না আসলে, যে তুমি সব প্রবলেম সলভ করে দিলে তো তোমার সেটা তো তোমার রেগুলার পড়াশোনা হয়ে গেল, সব আমি মেমোরাইজ করে যাবো। আর তাছাড়া সব মেমোরাইজ করতেও পারবো, লক্ষ লক্ষ প্রবলেম আসবে, হ্যাঁ? এবং এই যা আমি রেগুলার দিলেই কিন্তু এটা পুরো পরিবর্তন হয়ে যাচ্ছে। কি, আমি যদি এখানে বলি 1 প্লাস 3 প্লাস 5 প্লাস, সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে
না বুঝলে আসলে হবে না। এবং খাতাতে এটা সলভ করার চেষ্টা করো। দেখো আমি কিন্তু সরাসরি তোমার কম্পাইলারে লিখি না, আমরা প্রথমে একটা পেজে লিখতেছি, তারপরে আমরা কম্পাইলারে যাব পরে। বুঝতে পারছি, যদি বুঝে থাকি আমরা, কোনো প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই আমরা করবো। হ্যাঁ, অবশ্যই করবো। এখন কথা হচ্ছে যে এইখানে যদি আমরা এই যে কন্ডিশনটা দেখো, যে আমরা বলতেছি আই ইজ লেস দ্যান অর ইকুয়ালস টু 1 n, তার মানে কি আই এর ভ্যালু n এর সমান অথবা n এর চেয়ে ছোট হলে লুপটা চলবে। তাহলে তোমার যদি আমি এই কন্ডিশনটা উল্টা করে দিতাম, এরকম করবো, তাহলে এই লুপটা কি চলতো? একবারই চলতো, শুধু একবার চলতো। যদি n এর ভ্যালু 1 ইনপুট দিতাম তাহলে এই লুপটা চলতো, তাছাড়া চলতো না, একবারও চলতো। ঠিক আছে, এই কন্ডিশনগুলি আমাদের ঠিক করে দিতে হবে প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে যে এই কন্ডিশনগুলি এমন ভাবে দিতে হবে যাতে এটা টার্মিনেশন হয়, অর্থাৎ ফুল আউটপুট হওয়ার পরে আমরা যাতে সলিউশনটা পাই। ধরো i সমান n যদি, তাহলে i ইজ অ্যাসাইন্ড টু এই লুপ আজীবন চলবে, তাহলে এটা একটা ইনফিনিটিভ লুপ হয়ে যেতে পারে। দেখো ইনফিনিটিভ লুপের জন্য আমরা একটু তোমাদের দেখাই আসলে যে ইনফিনিটিভ লুপ আসলে কিভাবে তৈরি হয়। দেখো নিশ্চয়ই একটা ফাইল দেখতে পাচ্ছি আমরা। দেখো এখানে যদি আমি রেগুলার একটা প্রবলেম লিখি আসলে stdio.h name, আমরা কি করব, আমরা একটা ইনফিনিটি লুপ কিভাবে হয় সেটা আমরা দেখতেছি। এটা আসলে আমাদের রিকার্সিভ ফাংশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আসলে। হ্যাঁ, ধরো ইন্টিজার n এর ভ্যালু n সমান 2 i, j or i সমান 3। এরকম একটা ফাংশন আমরা লিখলাম, লাস্টে আমরা প্রিন্ট করলাম i। i প্রিন্ট করি। এই ফাংশনটা যদি তুমি রান করো আসলে, হ্যাঁ, এটা যদি আমরা রান করি আসলে 1 এরর 1 পার্সেন্টেজ দিয়ে দিতে হবে। রান যদি করি, 0 এরর 0 ওয়ার্নিং, তুমি রান করো, প্রিন্ট i সমান 3। তো i সমান 3 কেন হচ্ছে? দেখো প্রথমে হচ্ছে বলতেছে i এর ভ্যালু, খুব ভালো মতো দেখবো আমরা জিনিসটা। আমরা 3 থেকে শুরু করলাম, এই লুপটা রানই হচ্ছে না, এটা রান হচ্ছে না। এখন কথা হচ্ছে তাহলে কি, এটা প্রথমে i এর ভ্যালু কত? i এর ভ্যালু হচ্ছে 3, n এর ভ্যালু 2, এটা কি ট্রু? ট্রু না। তাহলে i এর ভ্যালু বের হয়ে, যেহেতু i সমান 3 বলছে, i এর ভ্যালু 3 প্রিন্ট হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে এই কন্ডিশনটা আমি উল্টাই দিলাম, এই কন্ডিশনটা উল্টিয়ে দিলাম, তাহলে কি দেখো, তাহলে এই এই ক্ষেত্রে সব সময় i এর ভ্যালু n এর চেয়ে বড়, এই লুপটা আজীবন চলবে। এই লুপটা এখন আজীবন চলতেছে। দেখো এটা আসলে তোমার এই লুপটা তোমার কন্টিনিউয়াসলি চলতেছে। এবং এটা প্রুভ করার জন্য
আমরা ভেতরে এটা একটু লিখে আসি, দেখো কি অবস্থা হয়। একটু লিখে নিউ লাইন দিয়ে আসি। দেখো এই লুপটা আজীবন চলবে, অর্থাৎ এর যে তোমার এটা আসলে তোমার দেখো প্রিন্ট আই সমান প্রিন্ট হইতেই আছে হইতেই আছে হইতেই আছে, অর্থাৎ এটা একটা ইনফিনিটিভ সংখ্যক বার এই লুপটা চলতেছে। এটা আমাদের আসলে কাজ হচ্ছে না, এটা চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত র্যামের ক্যাশ ফুল হবে, এটা চলতেই থাকবে এই প্রবলেম। আমরা জানি কি সি প্রোগ্রাম আসলে কারেন্ট মেমোরিতে নিয়ে রান হয়, দেখো এটা চলতেই আছে। তো আমরা যখন সিনেমা দেখি তখন এরকম জিনিসপত্র দেখা যায়, হ্যাঁ, পুরো মনিটরে দেখবা যে 0101 ব্লিঙ্ক করে, এইভাবে একটা প্রোগ্রাম লিখে ওই জিনিসটা আসলে অ্যানিমেট করে তারা, হ্যাঁ, দেখো চলতেই আছে। তো এটা আমরা কেটে দিব আসলে। তাহলে আমাদের যখনই এই জিনিস চিন্তা করবো, আমাদের প্রথম কাজ হচ্ছে যে জিনিসটা থেকে বের হতে হবে, হ্যাঁ। তো ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে আমরা কি করতেছিলাম, আমরা যদি প্রোগ্রামটা লিখি, আমরা করতেছিলাম কি ইন্টিজার সাম সমান 0, সাম সমান 0, আমরা স্ক্যানএফ একটা ভ্যালু নিচ্ছিলাম পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি এন্ড এন, একটা ইন্টিজার নিয়ে আমরা এখানে 0 থেকে শুরু করতেছিলাম বা 1 থেকে শুরু করতে পারি, গ্রেটার দেন ইকুয়ালস টু n i প্লাস প্লাস, তারপর আমরা কি করতাম সাম সমান সাম প্লাস i, সাম সমান সাম প্লাস i। এরপরে আমরা করলে আমাদের আসলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা একটু দেখি জিনিসটা কিভাবে হচ্ছিল। যদি আমরা চারটা সংখ্যা পর্যন্ত দিতাম, দেখো প্রিন্ট সাম সমান 10, অর্থাৎ প্রথম চারটা ভ্যালু পর্যন্ত যোগফল আসলে 10 বলতেছি আমরা। প্রথম চারটা ভ্যালু পর্যন্ত আমরা বলছি যে তোমার সামেশন হচ্ছে 10। এখন কথা হচ্ছে এটা আমরা কেন শিখলাম, কারণ হচ্ছে যে আমরা এখন যেহেতু তোমার কি বের করব, একটা রিকার্সিভ ফাংশন বের করব, যেখানে আমরা বলতে চাচ্ছি তোমার এই যে 4 পর্যন্ত যোগফল সেটা আসলে যাতে আমাদের তোমার রিকার্সিভ ফাংশন অনুসারে যোগ করতে পারি। তো এটা যদি আমরা একটা ফাংশন দিয়ে করতে চাইতাম তাহলে কি করতাম, তাহলে আমরা করতাম কি এখানে একটা ফাংশন লিখতাম ইন্টিজার, যেটা ইন্টিজার রিটার্ন করে, সাম, যার ভ্যালু হচ্ছে কি ইন্টিজার n দিয়ে আমরা এটা প্রোটোটাইপ ডিক্লেয়ার করে দিলাম। একটা আমার এখানে সাম লাগে না, আমরা কি করলাম স্ক্যানএফ n করলাম, এরপরে আমরা সাম লাগবে আসলে ইন্টিজার সাম, এরপরে আমরা বললাম সাম সমান টোটাল দিয়ে আমরা এখানে টোটাল, আমরা বললাম কি টোটাল সমান সাম অফ ফাংশনকে কল করলাম n দিয়ে। তাহলে আমরা একটা ফাংশনকে কল করলাম n ভ্যালু দিয়ে, যে n পর্যন্ত n টার্ম পর্যন্ত আমরা যোগফল বের করতে চাই, ঠিক আছে। কিসের যোগফল বের করতে চাই, দেখো এই এর যোগফল বের করতে চাই, অর্থাৎ এই যে সিরিজটা আছে সেই সিরিজের যোগফল বের করতে চাই। ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা বলো? যোগ বের করতে। এখন কথা হচ্ছে এরপরে আমরা এখানে আসার পরে টোটালটা প্রিন্ট করব। এখন আমরা এই ফাংশনটা লিখব, এই ফাংশনটা কিভাবে লিখব, দেখো ফাংশনটা লিখলাম ইন্টিজার সাম
ইন্টিজার n ডিক্লেয়ার করি। এখন যেহেতু এটা রিকার্সিভ ফাংশন, রিকার্সিভ ফাংশন মানে একটা ফাংশন যেটা তার নিজেকে কল করে। তাহলে প্রথমে আমার বলবো যে এটা কি আসলে, হ্যাঁ এই ফাংশনটা আসলে কি তোমার শেষ হবে কিভাবে, শেষ হবে কিভাবে, n দিয়ে কল করতেছে, n এর ভ্যালু কত 4 5 6। তাহলে n এর ভ্যালু 4 5 6 যদি হয়, n এর ভ্যালু আমি 4 থেকে ব্যাক করতে করতে আসতে হবে। ক্লিয়ার? 4 থেকে ব্যাক করতে করতে 4 3 2 1 এভাবে যোগ করব আমি। তাহলে আমি প্রথমে কি বলবো, n এর ভ্যালু কি 0 হচ্ছে, n যতক্ষণ না পর্যন্ত 0 হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা চালাবো। n নট ইকুয়াল টু 0, তো 0 হবে যেহেতু 4 এর পরে 3, যেহেতু আমরা এই কাজে রিভার্সে আসবো। হ্যাঁ, তাহলে কি করব, এরপরে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফেললাম, বললাম রিটার্ন n প্লাস সাম n মাইনাস 1। এই জিনিসে অনেকের সমস্যা হবে আসলে, সাম রিটার্ন n প্লাস সাম প্লাস 1। দেখো এটা কিভাবে কাজ করছে। প্রথমে n এর ভ্যালু কত, যদি 4 হয় প্রথমে n এর ভ্যালু 4, তাহলে এই ফাংশনটার ভ্যালু কত 4 প্লাস সাম 3। ক্লিয়ার? জি স্যার। আমরা এটা লিখি, আসি এই জিনিসটা আমরা একটু বুঝি আগে, তারপরে আমরা প্রোগ্রামে যাব। এই জিনিসটা যদি বুঝতে পারি আশা করি সমস্যা হওয়ার কথা না। তাহলে দেখো বলছি কি রিটার্ন n প্লাস সাম n মাইনাস 1। তাহলে n এর ভ্যালু আমরা বলছি কত 4, এর এই রিটার্নের ভ্যালু কত হবে 4 প্লাস সাম 3। সাম একবার কল হলো, এরপরে আবার 4 তো আছেই, প্লাস 3 প্লাস সাম প্লাস, এরপরে কি হবে দেখো 4 আছেই, 3 আছেই, 2 প্লাস সাম অফ 1। যেহেতু বলছি নট ইকুয়াল টু 0, তাহলে n এর ভ্যালু 3 নট ইকুয়াল টু 0, 2 নট ইকুয়াল টু 0, 1 নট ইকুয়াল টু 0। তাহলে এরপরে আবার কি কল হচ্ছে দেখো, এই জিনিসটা সেই সাথে যোগ 1 যোগ সাম অফ 0, তখন 0 হচ্ছে নট ইকুয়াল টু 0। 0 যদি হয়ে যায় তাহলে কি হবে, এলস এ চলে আসবে। তাহলে এলস এর কোডটা আমরা লিখি, 0 যদি হয়ে যায় তাহলে আমরা চলে আসবো এলস এ। এলস যদি আমরা বলি তাহলে 0 যদি হয়ে যায় তখন আমি কি করব, রিটার্ন n করে দেব, n করে দিব, অথবা রিটার্ন 0 করে দিতে পারি, দুইটাই একই উত্তর হবে। আমরা দেখাবো রিটার্ন n করে দিতে পারি, 0 করে দিতে পারি। ক্লিয়ার? তাহলে এই প্রোগ্রামটা আমরা আবার একটু দেখাই। আমরা কি বলছি, রিটার্ন n প্লাস সাম n মাইনাস 1। তাহলে 3 প্লাস সাম 3, তারপরে বললাম 4 প্লাস 3 প্লাস সাম অফ 2, অথবা কি বললাম 4 প্লাস 3 প্লাস 2 প্লাস সাম অফ 1। এরপরে বললাম এরপরে আমরা বলছি কি যে 4 প্লাস সাম অফ 3, এরপরে বলছি 4 প্লাস 3 প্লাস সাম অফ 2, তারপর বলছি কি 4 প্লাস 3 প্লাস সাম অফ 1, তারপরে বলছি কি 4 প্লাস 3 প্লাস আর 2 প্লাস 1 প্লাস সাম অফ 0। এখন সাম অফ 0 রিটার্ন করছে, সাম অফ 0 রিটার্ন করছে কত, এটা করছে n, n এর ভ্যালু এখন কত 0। এই এটাই তুমি চাও না, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 চাচ্ছ না, সেটা বের হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে রিটার্ন যদি আমি 0 করতাম তাহলেও 0 হইতো, কারণ n এর ভ্যালু 0, অথবা n ও যদি করতাম তাও 0। এই ভ্যালু তুমি চাচ্ছ না। দেখো 4 যদি বলো 4, যে 10 বলতে তাহলে কি 10 পর্যন্ত প্রিন্ট হবে, এটাই তুমি চাচ্ছ না। তাহলে এখন আমরা এই প্রোগ্রামটা একটু রান করে দেখব যে কিভাবে কাজ করছে। আসলে দেখো আমরা কিন্তু একেবারে 0 থেকে লিখলাম জিনিসটা, আশা করি এরপরে আর এরকম 0 থেকে লিখতে হবে না আমাদের। তো এটা আমরা রান করলাম, 0 এরর 0 ওয়ার্নিং, আমরা 4 ইনপুট দিলাম, দেখো সামেশন হচ্ছে সাম সমান। ক্লিয়ার? এটা বোঝার জন্য আমরা
আরেকটু যদি বোঝার চেষ্টা করি, আমরা এই রিটার্নের উপর একটা প্রিন্টএফ দিয়ে দেখতে পারি, হ্যাঁ, কি কি আসলে n এর ভ্যালু কি আসলে, হ্যাঁ, ইনসাইড ইফ n ইফ এর মধ্যে n এর ভ্যালুটা তুমি দেখতে পারো এবং এলস এর মধ্যে n এর ভ্যালুটা তুমি দেখতে পারো কিভাবে আসলে ইফ এবং এলস এর মধ্যে আসলে n এর ভ্যালু পরিবর্তন, সেটাও কিন্তু তুমি দেখতে পারো, হ্যাঁ, ইনসাইড এলস। ঠিক আছে, একটা নিউ লাইন আমরা দিলাম, এটা আমাদের বোঝার সুবিধা। আমরা যদি একটু রান করি প্রোগ্রামটা যদি রান করি, দেখো জিরো এরর জিরো ওয়ার্নিং, স্লো হয়ে গেছে আমাদের। যদি আমরা 4 দিই, তাহলে দেখো বলছে ইনসাইড ইফ, প্রথমে n এর ভ্যালু 4, যা বলছি তাই 3 2 1, যেই 0 হইছে সেই সে বের হয়ে আসছে। এরপরে এলস n এর ভ্যালু, এলস এর মধ্যে n এর ভ্যালু 0। ক্লিয়ার? এখন একটা মজার ব্যাপার দেখো, এইখানে যদি রিটার্ন 0 দিতাম তাহলেও আউটপুটের কোনো পরিবর্তন হতো না। কেন? কারণ n এর ভ্যালু 0ই আসলে। এই তুমি রান করো, আউটপুট পাওয়া হচ্ছে n এর ভ্যালু 4 দাও, সেম আউটপুট পাবা। দেখো, এখন কথা হচ্ছে যে এইখানে তুমি 1 রিটার্ন দাও, তাহলে কি হবে বলতে পারবা কেউ? এখানে n এর 0 এর পরিবর্তে 1 রিটার্ন করলাম, তাহলে কি হবে? এটা একটা প্রশ্ন, দেখি বলো তো সবাই, এই প্রশ্নের উত্তর কি হবে? এইখানে n এর পরিবর্তে যদি 1 দিতাম, 0 এর পরিবর্তে 1 দিতাম এখানে, তাহলে আউটপুটে কি পরিবর্তন হবে বা আদৌ পরিবর্তন হবে কিনা, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। সবার কাছ থেকে শুনতে চাই জিনিসটা। একটু সবাই এই উত্তরটা আমাকে একটু বলতে হবে সবাইকে। else one আউটপুট সেম থাকবে, ইনফিনিটিভ লুপ সেম থাকবে, সেম থাকবে, সেম থাকবে। সবার কাছে শুনতে চাই, সবার কাছে শুনতে চাই। আউটপুটের সাথে এক যোগ হতো, আউটপুট সেম থাকবে। সবাই একটু বলো তো শুনি, দেখ কি বুঝতেছি সবাই। আচ্ছা প্রথমে লুপ দিলাম, আউটপুট সেম থাকবে, ইনফিনিটিভ লুপ সেম থাকবে, সেম থাকবে। আসলে না বাবা, হ্যাঁ, একজনের উত্তর হয়েছে। দেখো, আমরা কি বলতেছিলাম যে এই যে ভ্যালুটা রিটার্ন করতেছে, এটা কার কাছে রিটার্ন করবে? রিটার্ন করবে যে কল করতেছে তার কাছে। কে কল করছে? এ কল করছে। এই সাম, টোটাল সামটা, এই সাম রিটার্ন করবে এই টোটালের কাছে। কিন্তু এই সাম রিটার্ন করবে, এই যে সাম ফাংশন কল করছি আমরা, এই সাম ফাংশন এর কাছে রিটার্ন করবে কি? এরা রিটার্ন করবে। তাহলে এইখানে n এর ভ্যালু যদি 1 বলো, সেই 1টা রিটার্ন করবে এইখানে, অর্থাৎ অর্থাৎ সাম 0, এই সাম অফ 0 যে ভ্যালুটা, সাম অফ 0, এই সাম অফ 0 এর ভ্যালু কত আসলে? ভ্যালু, এই সাম অফ 0 এর ভ্যালু হচ্ছে এলস তা রিটার্ন করবে তাই। এল যদি 0 রিটার্ন করে 0, এল যদি 1 রিটার্ন করে 1, এল যদি 2 রিটার্ন করে 2, তাহলে 1 রিটার্ন করে 1, তাহলে যোগফল কত হচ্ছে? এটা হয়ে যায়। তো আমরা একটু রান করে দেখি। 1 দিছি, একজন ঠিক বলেছো, বাদ বাকি কারোরই আসলে হয় নাই। তো আমরা 4 যদি দিতাম, দেখো আউটপুট হচ্ছে 11। দেখো প্রিন্ট সাম 11। ক্লিয়ার? অর্থাৎ এই ফাংশনটা কি রিটার্ন করবে এটা বলে দিতে হবে। অর্থাৎ টার্মিনেশন ফাংশন কি রিটার্ন করবে সেটা তোমাকে বলে দিতে হবে। আসলে এইখানে 1 রিটার্ন করতেছে, এই জন্য 1, n এর ভ্যালু 0, কিন্তু আমি বলে দিচ্ছি 1 রিটার্ন। ঠিক আছে, এই জন্য এই যোগটা 1 যোগ হয়ে যাচ্ছে এক্সট্রা, এবং আউটপুট হচ্ছে 1। রিকার্সিভ ফাংশন যে জিনিসটা হয়, দেখো এই পুরো ফাংশনটা যোগ হয়েছে শেষে কিন্তু একেবারে। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা ধাপ এই নিজে সেভ করে রাখে, এরপরে রিকার্সিভ কল হয়, অর্থাৎ ব্যাক ট্র্যাকিং কলিং হয়।
ঠিক আছে, সলভ করে করে ফাইনালি এই ভ্যালুটা যোগ হচ্ছে। নিশ্চয়ই বোঝা গেছে। 2 দিতাম 2 যোগ হতো, 2 যদি দিতাম 2 যোগ হতো, রিটার্ন যা করবা তুমি তাই যোগ হবে এর সাথে। অর্থাৎ সাম জিরোর ভ্যালু কত, 3 যদি দিতা 3 যোগ হতো, দেখাচ্ছি আমি, দেখো তুমি 3 যোগ দিতা 3 যোগ হতো, 4 যদি দাও 10 আর 3 13 হবে। দেখো নিশ্চয়ই বুঝতে পারছি আমরা, হ্যাঁ একটু স্লো আসলে হয়ে গেছে। 4 যদি দিতাম, দেখো সাম ইজ 13, হ্যাঁ 3 রিটার্ন করতেছে সেই। তাহলে প্রত্যেকটা ভ্যালু আসলে যে ফাংশন কল করছি আমরা সেই ফাংশনে গিয়ে যোগ হচ্ছে, এটা হচ্ছে ইস্যু। বুঝতে পারছি কিনা সবাই? যদি বুঝে থাকি তাহলে আমরা আমাদের পরবর্তী যে টপিক সেই টপিকে যাব, সেটা হচ্ছে ডাইনামিক মেমোরি। গুড, বুঝতে পারছি সবাই। এখন দেখো, এর আগের দিন আমরা যে প্রবলেমটা করছিলাম সেই প্রবলেমটা আমরা সলভ করাবো আজকে। এর আগের দিন যে প্রবলেমটা সলভ করছিলাম, কি প্রবলেম, সেইখান থেকে আমরা আরেকটা প্রবলেম সলভ করব। এর আগের দিন আমরা বলছিলাম যে আমরা একটা স্ট্রিংকে রিভার্স করতে চাই। খুব ভালো মতো আমরা শুনবো সবাই। এখন আমরা রিকার্সিভ ফাংশন করতেছি। আমরা চেয়েছিলাম একটা স্ট্রিংকে রিভার্স করতে, স্ট্রিংকে রিভার্স করতে আমরা। তো এর জন্য আমরা কি করছিলাম, এর জন্য আমরা শুরুতে একটা স্ট্রিং ইনপুট নিছি, সেই স্ট্রিংকে রিভার্স করছে আরেকটা স্ট্রিং এর মধ্যে রেখে। তো সেই কোডটা যদি আমরা দেখি, তাহলে কোডটা নিশ্চয়ই দেখা যাচ্ছে না। কোডটা কি দেখতে পাচ্ছি আমরা? ডাইনামিক মেমোরি ফর স্ট্রিং রিভার্স দেখতে পাচ্ছি কিনা? তো প্রথমে আমরা কি স্ট্রিং এ নিলাম এবং স্ট্রিং রিভার্স নিলাম। আমরা বলছিলাম কেন তোমার ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কেন লাগবে? ডাইনামিক মেমোরি লাগবে হচ্ছে, দেখো আমরা একটু তোমাদের বুঝাই আসলে জিনিসটা। ধরো এটা একটা এরে, তো এই এরেতে এলিমেন্ট আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা এলিমেন্ট আছে। এটা একটা এরে। আরেকটা এরে আমরা ধরলাম টেবিল, এখানে কয়টা এরে আছে? ধরো এটা একটা ক্যারেক্টারের এরে, এখানে লেখা আছে এস ইউ বি আই আর স্পেস এস এ এইচ। তাহলে এইখানে আছে হচ্ছে তোমার চারটা, পাঁচটা, 10টা ক্যারেক্টার আছে। এখন একজনের নাম ধরো আরো বড়, হ্যাঁ, তাহলে তার জন্য লাগবে কয়টা? এখানে ধরো একজনের নাম আছে, তার নাম হচ্ছে ধরো জেমি, তাহলে এর হচ্ছে চারটা স্ট্রিং লাগতে, চারটা ক্যারেক্টার লাগতেছে, এর স্পেস হচ্ছে 4, এখানে লাগতেছে 10, হ্যাঁ। আর একজনের ধরো নাম হচ্ছে এম ডি ডট কে এ আর আই এন, এর কয়টা লাগতেছে? দেখো 2 আর 2 4 আর 2 6 আর 2 8টা লাগতেছে। তাহলে যখন এই ধরনের পরিবেশ তৈরি হয় যে একজনের 4টা লাগতেছে, 10টা লাগতেছে, 8টা লাগতেছে, যদি আমরা এরে দিয়ে করতে চাই তাহলে আমার সবসময় ম্যাক্সিমামটা দিতে হবে। এরকম বাজার করার সময়, বাজার করার সময় কি তুমি সর্বোচ্চ যা কিনতে পারো সেই সাইজের ব্যাগ নিয়ে যেতে হয়, তাই না? তো চাল কিংবা 10 কেজি 5 কেজির ব্যাগে আনতে পারবা? পারবা না। তাহলে যেহেতু এই স্পেসটা আগেই বলে দিতে হচ্ছে, তাহলে এই জিনিসটা আমার স্টোর করার জন্য আমার একটা ক্যারেক্টারের এরে নিতে হবে, যেটা বলতে হবে ক্যারেক্টারের এরের নাম দিয়ে মিনিমাম 10 11 নিতে হবে। মিনিমাম 10ই ধরা, এটা আমরা পরে বলবো। মিনিমাম 10 নিতে হচ্ছে এখানে। তাহলে এর ক্ষেত্রে 6টা ক্যারেক্টার আমার লস হয়ে যাচ্ছে, 6টা ক্যারেক্টার লস হচ্ছে, 6 ক্যারেক্টার লস হচ্ছে। এর ক্ষেত্রে লস হচ্ছে কত? 2টা ক্যারেক্টার লস হচ্ছে।
শুধু তাই না, শুধু তাই না, আমি হচ্ছে জানি না কিন্তু যে কত বড় নাম হবে। 10 ক্যারেক্টারের বেশি নাম অবশ্যই আছে, যাদের ডাক নাম সাথে আছে বা যাদের নাম আরেকটু বড়, হ্যাঁ, তাই না? আমাদের একটা ফ্রেন্ড ছিল, তার নাম ছিল মোহাম্মদ নাইম হোসেন ফারুকী, প্রায় 15-16 ক্যারেক্টারের, ঠিক আছে? তাহলে এই যে অসুবিধা, ধরো আমি 16 কোটি মানুষের একটা ডাটাবেস তৈরি করতে চাচ্ছি, তাহলে আমার এরকম কি পরিমাণ লস হবে চিন্তা করো। প্রত্যেকটাই যদি 2 বিট করেও লস হয়, তাহলে 16 কোটি গুণ 2, 32 কোটি বিট নষ্ট হচ্ছে, 2 বিটে নষ্ট হচ্ছে। এক নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে যে আমি নিশ্চিত না তাতেও আমি সেভ করতে পারবো, কারণ হচ্ছে একজনের নাম 30 ক্যারেক্টার, তাহলে কি বিট দিতে হচ্ছে। নাম কত বড় তুমি তো জানো না, ধরো একজনের নাম 50 ক্যারেক্টার, তখন তুমি কি করবে, তাহলে 50 দিতে হবে, হ্যাঁ? তো এই যে সমস্যাটা, এই সমস্যা দূর করার জন্য রান টাইমে একটা জায়গার স্পেস তৈরি করা হচ্ছে। একটা নির্দিষ্ট নাম রাখার জন্য, একটা নির্দিষ্ট নাম রাখার জন্য কতটুকু জায়গা লাগবে সেটা আমরা আসলে আইডেন্টিফাই করব, তারপরে তার জন্য জায়গা নির্ধারণ করব। যেরকম ধরো সুবীর সাহা এই নামটা রাখার জন্য আমরা 10 জায়গা নিব, জেমি নামটা রাখার জন্য আমরা 4টা জায়গা নিব, অথবা কি বলে মোহাম্মদ করিম রাখার জন্য আমরা 8 বিট জায়গা নিব, যার নাম 30 তার জন্য 30 বিট জায়গা নিব, তাহলে আমার কোনো লস হচ্ছে না এবং যে কোনো নাম আমরা রাখতে পারি। তো তাহলে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কেন প্রয়োজন এটা বুঝতে পারছি না সবাই? দেখো সবার কাছে কিন্তু আমি এটা জানতে চাচ্ছি, হ্যাঁ, যে ডাইনামিক মেমোরি আমার হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কেন দরকার সেটা বুঝতে পারছি কিনা, এটা একটু আমাকে বলতে হবে। ডাইনামিক মেমোরি অ্যালোকেশন সবাই বুঝতে পারছি কিনা এটা আমাকে একটু বলতে হবে, হ্যাঁ, সবাই বলতে হবে। কেন লাগবে, কিভাবে ইউজ করতে হবে আমরা বলবো, কেন লাগবে এটা বুঝতে পারছি কিনা সবাই? মেমোরি অ্যালোকেশন কেন প্রয়োজন সেটা সবাই কেন লাগে শুনতে চাই, আমি কিন্তু গুনবো 64টা পাইছি কিনা। এখন কথা হচ্ছে গুণ সবাই বলবো বুঝতে পারছি কিনা, বা কোনো প্রশ্ন থাকলেও করবো আমরা বারবার, কিন্তু বাবা এই জিনিস সলভ করতে হবে তোমাদের, হ্যাঁ। ওভারঅল আমি তো সলভ বলেই দিব যতবার বলবো, কিন্তু ইস্যু হচ্ছে কিন্তু ইউ হ্যাভ টু পারফর্ম। তো এখন ডাইনামিক মেমোরি কেন লাগবে আমরা বুঝতেছি, এখন এই মেমোরিটা ব্যবহার করতে, ডাইনামিক মেমোরি ব্যবহার করতে হবে। তো ব্যবহার করার জন্য কি, তাহলে কি যে আমি কি করতে চাই, আজকে আমি প্রথমে এর আগের দিন যে প্রোগ্রামটা করছিলাম সেটা বোঝাবো, তার থেকে নতুন একটা প্রবলেম আজকে আবার করাবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে আসলে যে কোনো কিছুই করা সম্ভব। প্রথম কথা হচ্ছে যে আমরা একটা স্ট্রিংকে রিভার্স করতে চাচ্ছি, ধরো সুবীর শাহ এই স্ট্রিংটাকে রিভার্স করতে চাই। রিভার্স করার জন্য আমি তো জানি না আসলে কত বড় স্ট্রিং একজন ইনপুট, তো তাহলে আমি একটা তোমার পয়েন্টার নিব, যে পয়েন্টারের নাম দিলাম এ। এই যে প্রোগ্রামটা দেখো, আমরা একটা পয়েন্টার নাম দিলাম এ, এবং সেটা রিভার্স করার জন্য আর একটা পয়েন্টার রাখলাম, তার নাম দিলাম ক্যারেক্টার রিভার্স। এবং আমরা জানি যে পয়েন্টার কিভাবে আসলে অ্যারের মতো কাজ করে। এখন আমরা দুইটা ভ্যারিয়েবল নিলাম এবং একটা ক্যারেক্টারের তোমার একটা ভ্যারিয়েবল নিলাম, ক্যারেক্টার ভ্যারিয়েবল। কেন নিলাম ক্যারেক্টার ভ্যারিয়েবল, বাট এন্টার চাপলে এন্টার একটা ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টারটা যাতে স্ট্রিং হিসেবে ইনপুট না চলে যায় সেই জন্য আলাদা একটা ক্যারেক্টার নিয়ে সেটা ইনপুট করব। এটা একটা প্রোগ্রামিং প্র্যাকটিস। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই জিনিস হয়তো লাগে না, হ্যাঁ, কিন্তু সি তে লাগতেছে, কারণ সি প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা ক্যারেক্টার হিসেবে ডিটারমাইন করছে এবং ইন্টার দিলে সেটাকে একটা ক্যারেক্টার টেক করে। তো যাই হোক, তো প্রথমে আমরা যেহেতু কি বলে জানি না যে কত বড় ক্যারেক্টার হতে পারে সেটা, এই জন্য আমরা বললাম যে এন, সেটা একটা ইনপুট তুমি দাও এন। তুমি প্রথমে একটা নাম আমরা জানি যে নামটা কত বড়, সুবীর শাহ, এটা 10 ক্যারেক্টার নাম, তো তুমি 10 12 15 যা ইচ্ছা দাও, ধরো 12 দিলাম, কারণ আমরা জানি লাস্টে একটা তোমার নাল ক্যারেক্টার থাকে আসলে, এই জন্য সবসময় ক্যারেক্টারের ভ্যালু 1 বাড়িয়ে দিতে হয়। তোমার স্ট্রিং এর সাইজ 1 বেশি দিতে হয়, কেন, কারণ আমরা সবসময় জানি একটা জিনিস যে তোমার ক্যারেক্টারের শেষে একটা নাল ক্যারেক্টার থাকে, তা না হলে ওই ক্যারেক্টার ওই স্ট্রিংটা শেষ ধরা যায় না, তাহলে ক্যারেক্টার ভ্যালু 1 বিট বেশি দিতে হয়।
তো তাহলে সুবীর যে সাহা যদি আমি করতে চাই, সুবীর 5 ক্যারেক্টার, সাহা 4 ক্যারেক্টার, একটা স্পেস, তাহলে 10, আর লাস্টে একটা নাল ক্যারেক্টার আছে, তাহলে 11টা হবে। তো তাহলে এটার জন্য 11। তাহলে মিস্টার করিম যদি করতে চাই 8টা ক্যারেক্টার আর প্লাস 1, তাহলে মোট 9টা ক্যারেক্টার। তো এখন কথা হচ্ছে তাহলে আমি 8টা আর একটা 9টা, একইভাবে তোমার আহ জেমি যদি করতে চাই 4টা আর একটা 5টা দিলেই হচ্ছে। এখন এই যে ক্যারেক্টারটা আমি দিচ্ছি, এর জন্য আমার একটা ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করতে হবে। তাহলে এন আমরা বললাম কতগুলি ক্যারেক্টার হবে। এরপর আমরা বলছি কি, দেখো ক্যারেক্টার টাইপের টাইপ কাস্টিং করতে, যেহেতু এটা ক্যারেক্টারের অ্যারে। এরপরে মেলক, মেলক হচ্ছে মেমোরি অ্যালোকেশন ডাইনামিক। মেলক বা ক্যালক এগুলি ইউজ করতে হলে stdlib.h বা স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশনকে অ্যাড করতে হয়। তাহলে মেলক n ইনটু সাইজ অফ ক্যারেক্টার, n ইনটু সাইজ অফ ক্যারেক্টার। তাহলে সাইজ অফ ক্যারেক্টার বলতে ক্যারেক্টারের সাইজ কত, হ্যাঁ, ক্যারেক্টারের যে বিট এই মেশিন টেক করে 1 বিট, এই জন্য সাইজ অফ ক্যারেক্টার দিয়ে আমরা যে ইন্টিজারের অ্যারে করতাম সাইজ অফ ইন্টিজার দিলাম, যদি ডাবলের জন্য অ্যারে করতাম সাইজ অফ ডাবল দিলাম। ক্লিয়ার? বুঝতে পারছি? আর ধরো যদি ইন্টিজারের জন্য তুমি এরকম করতে চাইতে যে নাম্বার কয়টা আমরা জানি না, হ্যাঁ, ধরো 5টা নাম্বার, 10টা নাম্বার, 100টা নাম্বার, নাম্বার সর্ট করতে হবে, আমি জানি না কয়টা নাম্বার, তো সেখানে আমরা এখানে ইন্টিজার দিতাম, এখানে নাম্বার দিতাম, এখানে সাইজ অফ ইন্টিজার দিতাম, এবং এখানে ইন্টিজার টাইপ কাস্ট করতাম। ক্লিয়ার? ডাবলের টাইপ কাস্ট করতাম, অর্থাৎ যে টাইপের ভ্যারিয়েবলের অ্যারে তোমার লাগবে সেই টাইপের পয়েন্টার ব্যবহার করতে হবে। ক্লিয়ার? এটা একজন প্রশ্ন করছিল আমার। এখন কথা হচ্ছে যে এরপরে আমরা লেন্থ এন্টার দিলাম, দেওয়ার পরে আমরা যেহেতু এন্টার চাপলে, একজন এই প্রশ্ন আমাকে করেছে যে ক্যারেক্টার কেন লাগবে, এন্টার যদি চাপি, এন্টার একটা ক্যারেক্টার দিবে, তো সেই ক্যারেক্টারটা যাতে স্ট্রিং হিসেবে ইনপুট না চলে যায়, সেই জন্য যতবার তুমি ভ্যালু ইনপুট নিবা, যদি তুমি এইভাবে করতে চাও সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, এইভাবে ক্যারেক্টার ইনপুট নিতে চাও, যতবার ভ্যালু ইনপুট নিবা এবং তার নিচে যদি তোমার ক্যারেক্টার ইনপুট নিতে হয় বা তোমার কি বলে স্ট্রিং ইনপুট নিতে হয়, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমার কি বলে একটা ক্যারেক্টার ইনপুট নিতে হয়। কিন্তু যদি ইন্টিজার ইনপুট নিতে, তাহলে এই অসুবিধা কিন্তু হতো না। যদি এরপরে একটা ইন্টিজার নিতে, ধরো এইখানে আরেকটা তুমি ইন্টিজার নিতে, স্ক্যানএফ স্ক্যানএফ, ধরো আরেকটা ইন্টিজার তুমি নিচ্ছ, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু তোমার এই কাজটা করতে হতো না, হ্যাঁ, একেবারে লাস্টে করতে হতো তখন, হ্যাঁ, ইন্টিজার নেওয়ার পরে। তাহলে সহজ কথাই যদি বলি যে যদি ইন্টিজার ইনপুট নাও এবং তারপরে যদি তুমি কোনো এন্টার চাপার অপশন থাকে, সেক্ষেত্রে অবশ্যই একটা ক্যারেক্টার ইনপুট। আরো সহজভাবে যদি বলি, তোমার কোনো ইনপুট আউটপুটের স্ট্রিং যদি উপরে থেকে থাকে, তাহলে অবশ্যই তোমার ক্যারেক্টার স্ট্রিং ইনপুট নেওয়ার আগে অবশ্যই একটা এন্টারটা যাতে ইনপুট না চলে যায় সেই ব্যবস্থা করতে হবে, এবং এটা একটা প্রোগ্রামিং প্র্যাকটিস। এবং আমরা এটা না দিয়ে দেখছিলাম যে সরাসরি এন্টার ইনপুট নিয়ে ফেলেছে। এরপরে আমরা কি, এরপরে ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করতেছি, যেহেতু এর যে সাইজ রিভার্স স্ট্রিং এর সাইজও তাই হবে, তাই যে একটা অ্যারেকে তুমি যদি রিভার্স করো বা একটা স্ট্রিংকে তুমি যদি রিভার্স করো, সাইজ বাড়ে না, একই সাইজ, তাহলে ওই একই সাইজের জন্য আমরা আরেকটা স্ট্রিং তৈরি করব। এবার হচ্ছে আমরা কি করলাম যে এন্টার স্ট্রিং, এরপরে গেটস এটা ইনপুট নিলাম, নেওয়ার পরে আমরা যতক্ষণ না পর্যন্ত এ এর ভ্যালু নাল পাবো, আমরা ততক্ষণ পর্যন্ত এটা কাউন্ট করলাম লেন্থ কত দেখার জন্য, হ্যাঁ, লেন্থ কত দেখার জন্য, লেন্থটা আমার লাগবে, লেন্থ ছাড়াও করা যেতে হবে। এরপরে আমরা কি কাউন্ট এক, কাউন্ট বিয়োগ এক, কারণ আমরা জানি যে কি বলে কাউন্ট শুরু হয় 1 থেকে, কিন্তু এর ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে, তো এই জন্য কাউন্টের ভ্যালু 1 বিয়োগ করলে আমরা রিভার্সলি জিনিসটাকে আসলে তোমার চেক করেছি কিভাবে, এ যে মানে এ এর লাস্ট ভ্যালুটা রিভার্সের প্রথমে ঢুকাইছি, এভাবে একটা লুপ চালিয়ে আমরা এই তোমার সলিউশনটা তৈরি করেছি। দেখো, এবং লাস্টে আমরা ফ্রি করে দিই। ফ্রি করার কারণ আমি বলেছিলাম যে যদি অনেক বড় প্রোগ্রাম হয়, একটা অ্যারের কাজ শেষ হয়ে গেলে সেই অ্যারেটা রিলিজ যদি করে দাও, ওই জায়গাটা কিন্তু ফাঁকা থেকে যায়। এটা একটা গুড প্রোগ্রামিং প্র্যাকটিস। যেহেতু এ রিভার্সের এর কাজ শেষ হয়ে গেছে, তাহলে আমি এ আর নিব না, এরপরে কিন্তু এ তুমি আর ইউজ করতে পারবে না। এরপরে যদি তুমি এ ইউজ করতে যাও, তাহলে কিন্তু এর মধ্যে কিছু পাবা না। দেখো আমি তোমাদের দেখাই, ফ্রি করে ফেলছো, এরপরে তুমি আবার এ প্রিন্ট করতে চাচ্ছ, হ্যাঁ, প্রিন্টের পার্সেন্টেজ অফ এ, এবং এর উপরে
তুমি আবার এ প্রিন্ট করতে চাচ্ছ, হ্যাঁ, একজন এই প্রশ্ন করছিল, সেই জন্য আমি অ্যান্সার দিচ্ছি। এরপরে তুমি রিভার্স স্ট্রিং না, বাই স্ট্রিং বিফোর ফ্রি, বিফোর ফ্রি আর হচ্ছে আফটার ফ্রি, হ্যাঁ। এবং আফটার ফ্রি যদি করো তুমি, আফটার ফ্রি যদি করো, তাহলে দেখি আমরা একটু রান করে দেখি কি হয়। 0 এরর 0 ওয়ার্নিং। তো লেন্থ কত? ধরো আমার নাম 15 দিলাম, স্ট্রিংটা দাও, দিলাম টু বি স্পেস সাহা। খুব মজার ব্যাপার, লেন্থ 10 আর দ্য স্ট্রিং বিফোর ফ্রি ইজ সুমিত সাহা। রিভার্স স্ট্রিং ইজ উল্টাই দিছে, স্ট্রিং আফটার ফ্রি ইজ কিছু ফ্রি যেহেতু করে দিছো তুমি, ওর মধ্যে কিছু নাই। তাহলে বড় ইস্যুর জন্য এই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে যায়, এই জায়গাটা আর তোমার ফাঁকা নেই। তাহলে এই জায়গাটা পরবর্তী ওই প্রোগ্রামের যদি অন্য কোনো স্পেস থাকে তার জন্য এটা ব্যবহার হতে পারে। এটা হচ্ছে ফ্রির সুবিধা। একজন কোশ্চেন করছিল, আমি একটু রান করে দেখিয়ে দিলাম। এবং এটা বিলিভ মি, এটা আমি কোনোদিন আসলে প্র্যাকটিস করিনি, আজকেই প্রথম তোমার পড়ানোর সময় মনে হলো যে হবে আসলে, এবং হচ্ছে আসলে। যাই হোক, এখন এই প্রোগ্রামটা বুঝতে পারছি কিনা, এর ডাইনামিক, এই প্রোগ্রামের জন্য ডাইনামিক মেমোরি অ্যালোকেশন বুঝতে পারছি কিনা, এটা একটু আমাকে কমেন্ট করে জানাতে হবে। এরপরে আমরা আরেকটা প্রবলেম করব। এই প্রশ্নের উত্তর তো আমি দিলাম, ফ্রি না করলে কোনো প্রবলেম হবে কিনা। প্রবলেম হচ্ছে যে এই জায়গাটুকু ফাঁকা হয়ে গেল এই প্রবলেমের জন্য, এই জায়গাটা ফাঁকা হয়ে গেল এই প্রবলেমটার জন্য। এটা একটা সুবিধা, অবশ্যই সুবিধা, তাই না? বড় প্রবলেম যদি আমরা করতে যাই, তখন শেষ হবে তখন। এখন তুমি এরপরে কিন্তু আর এই ইউজ করতে পারবে না, এই কিন্তু নাই, এতে কিছু নাই আর। সবার কাছে শুনতে চাই, হ্যাঁ, যে আমরা সবাই বুঝতে পেরেছি। এরপরে আমরা আরেকটা প্রবলেম করবো, একেবারে জিরো থেকে করবো, তারপরে আর বুঝতে অসুবিধা হবে না। সবাই বুঝতে পারছি কিনা? সবাই সবার কাছে শুনতে চাই, আমি একটু গুনে দেখবো, হ্যাঁ, পুরো 61 জন বলতেছি কিনা, এটা কিন্তু আমি গুনে দেখবো। তো সবাই বলবো, কোনো প্রশ্ন থাকলে কিন্তু করতে পারো, হ্যাঁ, এর ভয়ের কিছু নেই। এখন আমরা তোমাদের মনে হতে পারে যে স্যার এই একটা প্রবলেম বারবার করাচ্ছে, আসলে না। আমরা আজকে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন খুব ভালো বোঝার জন্য আরেকটা প্রবলেম সলভ করাবো, যে প্রবলেমটা অ্যাসাইনমেন্টও আসলে মনে হয় আমাদের আছে, আমি এক্সাক্ট শিওর না, থাকলেও অসুবিধা নেই, আমরা করাবো, হ্যাঁ। এবং আমরা চেষ্টা করবো যে যতগুলি স্ট্রিং এর প্রবলেম আমি দিয়েছি সবগুলি আমরা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন দিয়ে করবো, সবগুলি। তাহলে আমাদের স্কিলটা কিন্তু ভালো, হ্যাঁ। সবগুলি প্রবলেমই ডাইনামিক মেমোরি অ্যালোকেশন দিয়ে করবো। আমরা এখন কি করতে চাই, আমরা দুইটা স্ট্রিংকে, এটা আমাদের শেষ, ডিলিট। এখন আমরা করতে চাই যে কনক্যাট বা অ্যাড টু স্ট্রিং। প্রবলেমটা হচ্ছে দুইটা স্ট্রিংকে আমরা অ্যাড করতে চাই। মানে কি? মানে হচ্ছে ধরো স্ট্রিং 1, স্ট্রিং 1 এ আছে ধরো তুমি, স্ট্রিং 2 তে আছে সাহা। এখন আমি কি করতে চাই, আমি হচ্ছে নতুন যে স্ট্রিংটা বের করে বানাতে চাই সেটাতে সুমিত সাহা দিতে চাই, এই কাজটা করতে চাই। ক্লিয়ার? আমরা দেখবো যে আমাদের পাসপোর্টে বা কোনো জায়গায় অ্যাকাউন্ট খুলতে গেলে প্রথমে দিতে হয় ফার্স্ট নেম লাস্ট নেম, লাস্ট নেম ফার্স্ট নেম, এভাবে দিতে হয়। এবং ফাইনালি ওরা যে
তোমার আউটপুট দেয়, সেটা দুইটা নাম একসাথে যোগ করে দেয়। এটা এই প্রসেস ফলো করে দেয়, দুইটা নাম কনক্যাট করে তারা আউটপুট হয়ে যায়। Clear? তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি আসলে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। প্রথমে নরমালি চিন্তা করি কিভাবে করা যায়, এরপরে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন দিয়ে চিন্তা করি। প্রথমে দেখো, প্রথমে আমরা তাহলে কি লাগবে, আমাদের তিনটা স্ট্রিং লাগবে। এক হচ্ছে স্ট্রিং 1 ইনপুট নেওয়ার জন্য, স্ট্রিং 2 ইনপুট নেওয়ার জন্য এবং নতুন স্ট্রিংটা ইনপুট নেওয়ার জন্য। তাহলে কি মজার ব্যাপার হবে, এর সাইজ যদি n হয়, এই স্ট্রিং এর সাইজ যদি m, এর সাইজ হবে কি m n প্লাস m প্লাস, দেখো এই স্পেসটা কিন্তু এর আছে, প্লাস একটা 1 আরো একটা বেশি স্পেস লাগে। কারণ যেহেতু লাস্টে একটা নাল ক্যারেক্টার থাকে, তো আমরা যোগ করার সময় অবশ্যই একটা, এটা প্রোগ্রামিং প্র্যাকটিস, হ্যাঁ, একটা বেশি ক্যারেক্টার করে ইনপুট দিতে হয়, হ্যাঁ, এক্সট্রা ক্যারেক্টার ইনপুট দিতে হয়, মানে সাইজ অ্যালোকেট করতে হয়, এক্সট্রা একটা সাইজ অ্যালোকেট করতে হয়, যেহেতু লাস্টে একটা নাল ক্যারেক্টার থাকে। এটা প্রোগ্রামিং প্র্যাকটিসের জন্য করতে হয় আসলে। মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই জিনিস লাগে না, সিতে এই জিনিসটা লাগে আসলে, এই জন্য। গুড জসিমউদ্দিন, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক ঠিক, ভেরি গুড ভেরি গুড। নিশ্চয়ই বুঝতে পারছি। তাহলে এবার আমরা আসলে তোমার কি বলে, হ্যাঁ, কিভাবে আসলে, তাহলে প্রথমে কি বলে সুবির নিব, একটা স্ট্রিং এর মধ্যে, এরপরে সাহা নিব, যোগ করে দেব। এখন আমরা প্রোগ্রামিংটা করা শুরু করি। প্রোগ্রামিংটা তোমার এই প্রোগ্রামেই শুরু করি আমরা, হ্যাঁ। তাহলে আমার লাগবে কি, ক্যারেক্টার str1 str2 str2, এরপর আর একটা কি লাগবে, নিউ স্ট্রিং, ঠিক আছে। তার নাম দেব কি, ধরো কমপ্লিট নেম দিলাম, ঠিক আছে। যেহেতু দুইটা স্ট্রিং অ্যাড করতে চাই, বা নাম দিলাম এরপরে হচ্ছে আমার দুইটা ইন্টিজার লাগবে, হ্যাঁ, আই যে তো লাগবেই লুপ চালানোর জন্য। আর দুইটা ইন্টিজার লাগবে কি, এম আর এল, ক্যারেক্টার এন আর এম, এন এম। এন কিসের জন্য, এন হচ্ছে স্ট্রিং 1 এর জন্য, এম হচ্ছে স্ট্রিং 2 এর জন্য। ক্লিয়ার? কাউন্ট আমরা কাজে লাগবে না, কাউন্ট আমরা বাদ দিয়ে দিব, আজকে পরে বাদ দিচ্ছি, এন আমরা ইউজ করে ফেলছি। তাহলে আমার কি করে, এন্টার লেন্থ ফর str1, স্ট্রিং 1 এর জন্য স্ট্রিং বড় করে লিখি, স্ট্রিং 1 লেন্থ ফর স্ট্রিং 1। তাহলে স্ট্রিং 1 এর জন্য n, আর স্ট্রিং 2 এর জন্য কত, m, ফর স্ট্রিং 2, স্ট্রিং 2 এর জন্য কত, m। ক্লিয়ার? এতদূর বুঝতে পারছি সবাই? m আর n এর জন্য লেন্থ আমরা ইনপুট দিচ্ছি। ক্লিয়ার? নেওয়ার পরে এই যে ইনপুট নিয়ে ফেলছি লেন্থ, হ্যাঁ, দেখো ইন্টিজার কিন্তু স্পেস দিয়ে তোমার এন্টার ইনপুট নিচ্ছে না, তাহলে একটা এক্সট্রা ক্যারেক্টার নেওয়া লাগছে কেন, এরপরে আমরা তোমার স্ট্রিং ইনপুট, সেই জন্য একটা এক্সট্রা ক্যারেক্টার ইনপুট নিলাম এন্টারের জন্য। এটা আমরা কোনো কাজে লাগাবো না, বাট এটা আমার লাগবে, এই যে সিএইচ দিয়ে নিয়ে ফেলছি। এখন আমরা কি করব, ভ্যালু ট্যালু লাগবে না। তাহলে প্রথমে আমার লাগবে স্ট্রিং 1 এর জন্য মেমোরি অ্যালোকেশন লাগবে, str1 এর জন্য। তাহলে n ইনটু সাইজ অফ ক্যারেক্টার। ক্লিয়ার সবাই? এবার লাগবে স্ট্রিং 2 এর জন্য। বলো স্ট্রিং 2 এর জন্য কিভাবে করব আমরা? স্ট্রিং 2 এর জন্য স্ট্রিং 2 শুধু এখানে m, m, এরপরে অ্যাড, অ্যাড এর জন্য কি করব, অ্যাড, অ্যাড এর জন্য আসলে m প্লাস n, m প্লাস n ইনটু সাইজ অফ ক্যারেক্টার। এখন দেখো আরেকটা যে 1 এর কথা বলতেছি, আমরা সেই 1টাও যোগ করে দিব আসলে, এটা হচ্ছে গুড প্রোগ্রামিং প্র্যাকটিস, 1টাও যোগ করে দিব আসলে, হ্যাঁ, এটা আসলে গুড প্রোগ্রামিং প্র্যাকটিস। তাহলে আমরা একেবারে কারেক্ট স্পেস নিলেও আমার অসুবিধা হবে না, প্লাস 1 প্লাস 1। বুঝতে পারছি কিনা সবাই বলো? তাহলে আমার কি হলো, আমি আসলে মেমোরি অ্যালোকেট করে ফেললাম প্রত্যেকটার জন্য। এবার আমি কি করব, এন্টার স্ট্রিং 1,
string1 it gets str1 একইভাবে string2 string2 string কোনো প্রশ্ন থাকলে আমাকে কিন্তু করতে পারো ইন দ্য মিনটাইম আমি দেখব যে যা পড়াচ্ছি সেই জিনিসে বুঝতে কোনো অসুবিধা যদি থাকে সবাই কোশ্চেন করবে আমি সলভ করে দেব অসুবিধা str2 এখন কথা হচ্ছে string1 string2 আমরা করে ফেললাম এখন আমাদের কাজ হচ্ছে কি করা এখন আমাদের কাজ হচ্ছে তোমার কনক্যাট করা কনক্যাট করার জন্য কি শুরু করলাম ফর লুপ দিয়ে I সমান 0 থেকে শুরু করব আমরা যেহেতু 0 কত পর্যন্ত যাব ততক্ষণ না পর্যন্ত ai str1 যতক্ষণ না পর্যন্ত stri not equals to ততক্ষণ না পর্যন্ত না হচ্ছে str ততক্ষণ পর্যন্ত যাব তখন প্রতিবার i এর ভ্যালু প্লাস প্লাস করব ক্লিয়ার কি করব add এর মধ্যে নিতে হবে add I সমান str1 I যেহেতু কনক্যাট করব i এর মধ্যে i দিচ্ছি অর্থাৎ আমরা যদি এই জিনিসটা দেখি কি করব ধরো str1 str2 আর add তাহলে প্রথমে add মানে কি হবে প্রথমে str1 আসবে একটা স্পেস হবে str2 আসবে str2 অর্থাৎ add এর জিরোতে বা আরো ভালোভাবে যদি তোমাদের দেখাই ধরো s u b i r এটা হচ্ছে str1 str2 হচ্ছে s এই যে add কি হবে add এর এটা হবে আর তোমার ইনসার্ট করে নিলাম ab 10টা ক্যারেক্টার প্রথম s u b i r টেক্সট স্পেস s a s বড় হতে ছোট হতে যেভাবে আছে সেভাবেই হয়ে যাবে তাহলে দেখো add এর 0 এটা হচ্ছে str1 যদি করেন str1 এর 0 তম ভ্যালু add এর 0 তম ভ্যালু str1 এর দ্বিতীয় ভ্যালু add এর দ্বিতীয় ভ্যালু তৃতীয় চতুর্থ পঞ্চম ভ্যালু এরপর একটা এক্সট্রা স্পেস অ্যাড করতে হবে তারপরে str2 এর যে ভ্যালু 2 এর 0 তম ভ্যালু হচ্ছে str1 এর টোটাল ভ্যালু প্লাস 1 এই স্পেসের জন্য 1 তারপর হচ্ছে str এর 0 ভ্যালু তাহলে str এর 0 এর ভ্যালু শুরু হচ্ছে str1 এর টোটাল ভ্যালু প্লাস 1 কেন স্পেসের জন্য 1 তারপরে str2 এর ভ্যালু 0 থেকে শুরু ক্লিয়ার সেই কাজটা আমরা এখানে করে ফেলতে str1 এর i এরপরে এটা তো শেষ হলো এরপরে একটা স্পেস অ্যাড করতে হবে add i দেখো i এর ভ্যালু কিন্তু 1 বেড়ে যাবে কারণ i এর যে শেষ ভ্যালু অর্থাৎ i এর ভ্যালু যখন 6 তখন এটা কিন্তু নাল ক্যারেক্টার হয়ে গেছে ক্লিয়ার তাহলে i সমান আমরা এখানে একটা নাল ক্যারেক্টার অ্যাড করে দিলাম একটা স্পেস অ্যাড করব যেহেতু সুবিধ সাহায্যে একটা স্পেস আছে আসলে সেটা আসলে আমরা অ্যাড করে দিলাম এরপরে আমরা আরেকটা পরিচালক করতে আমরা লিখি আমরা পর দেখো এখন এই i এর ভ্যালুটা আমরা স্টোর করে রাখতে হবে i এর ভ্যালু কত এখন সুবিধের জন্য 5 আর যেহেতু লাস্টে অ্যাড যোগ হয়েছে তাহলে 6 তাহলে i এর ভ্যালুটা আমি j এর মধ্যে রাখি মানে i এর ভ্যালুটা আমরা ইউজ করতে হবে আসলে তাই না এখন i সমান 0 এটা হচ্ছে পরবর্তীর জন্য অর্থাৎ str2 এর জন্য করতেছি আমরা
str1 এর জন্য আমরা ভুলে গেছি i এর ভ্যালুটা সেভ করে রাখছি। তুমি ইচ্ছা করলে অন্য ভেরিয়েবল নিয়েও করতে পারতে, কিন্তু আমরা এই ভ্যালুটা সেভ করে রাখছি। সেভ করে রাখছি। আমি আরেকটা উপায়েও করে তোমাদের দেখাবো। str2, এখন আমরা আসি str2 of I যতক্ষণ নট ইকুয়াল টু নাল হবে, নাল হবে I তাই যদি করি তাহলে দেখো j এর ভ্যালু কত, এখন j এর ভ্যালু কিন্তু 6। ক্লিয়ার? তাহলে আমার লাগবে কি j এর ভ্যালু 1 বাড়ানো লাগবে, তার ইমিডিয়েট পরের ভ্যালু। তাহলে আমরা একটা কাজ করি, +1 j এর ভ্যালু 1 বাড়াই নিই। ঠিক আছে, নিয়ে আমরা কি করব দেখো, অ্যাড এর মধ্যে আমরা অ্যাড এর ভ্যালু এখন কত, j। অ্যাড এর j এর মধ্যে আমরা আনবো str2 এর i, str2 এর i, এবং i এর ভ্যালু বাড়ার সাথে সাথে j এর ভ্যালু 1 করে বাড়াবো। এখানে একটা কমা দিয়ে j এর ভ্যালু 1 করে বাড়াবো। ক্লিয়ার? এবং যেহেতু আমরা এটা কি বলে একটা স্ট্রিং তৈরি করতেছি, তাহলে এর লাস্টে একটা নাল ক্যারেক্টার যোগ করতে হবে। আমরা কোথায় যোগ করতে হবে, অ্যাড j তে একটা নাল ক্যারেক্টার যোগ করতে হবে। যে বলতে একেবারে শেষের ভ্যালু j এর ভ্যালু 1 বাড়ছে, অর্থাৎ ফাইনাল ক্যারেক্টারের চেয়েও 1 বেশি, তাই না? তো এখানে j এর ভ্যালুতে একটা নাল ক্যারেক্টার যোগ করে দিয়ে আসতে হবে, যাতে এটা স্ট্রিং হিসেবে ইউজ করা যায়। তাইলে আফটার the string after add is %s, add। এরপরে তুমি সব ফ্রি করে দাও। হ্যাঁ, কি কি ফ্রি করো, ফ্রি a, ফ্রি str1, str2, str2, যেহেতু কাজ শেষ str1 str2, add এর কাজও যদি শেষ মনে করো addও ফ্রি করে দিতে পারো, অসুবিধা। তাহলে i হবে এখানে 1 হয়ে গেছে, তাহলে i। তাহলে এই কোডটা আমরা একটু রান করব। রান করার পরে আমরা জিজ্ঞেস করব বুঝতে পারছি কিনা সবাই, ঠিক আছে কিনা এটা দেখতে হবে আমাদের, না? লেন্থ ফর স্ট্রিং 1, স্ট্রিং 1 এর লেন্থ কত দিব আমরা, সুবির সাহার জন্য 5, প্রথমটার জন্য, স্ট্রিং 2 এর জন্য 4। একেবারে এন্টার স্ট্রিং 1 সুবির, স্ট্রিং 2 সাহা। দেখো the string after add is, সুবিরটা যোগ হয় না, শুধু লাস্টের ইউজ হবে। কেন সেটা আসে, শুধুমাত্র str1 টা যোগ হয়ে আছে, এই জন্যই অসুবিধা হয়েছে। i দিলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। রান করি আবার। লেন্থ কত, প্রথমটার জন্য 5 সুবির, সাহার জন্য 4, স্ট্রিং 1 সুবির, সাহা। দেখো the string after add is সুবির সাহা। ক্লিয়ার? এখন অনেকে দেখবা যে ফার্স্ট নেম আগে থাকে লাস্ট নেম পরে থাকে, তাই না? বা লাস্ট নেম আগে থাকে ফার্স্ট নেম পরে থাকে। সেটা কিভাবে করতাম তাহলে, জাস্ট এখানে str2 লিখে দিতাম, str2, সব ক্যালকুলেশন যেগুলো করা আছে str2, প্রথমে str2 নিতাম, তারপরে কি করতাম str1 টা করতাম, আর বাদ বাকি সব জিনিস আমার ঠিক করে দেয়া আছে str1। তাহলে দেখো এই কাজটা যদি করতাম তাহলে আমার প্রথমে চলে আসতো লাস্ট টাইম, তারপরে চলে আসতো ফার্স্ট টাইম। ক্লিয়ার? টেস্টিং 1 এর জন্য লেন্থ কত, 5, 2 এর জন্য লেন্থ 4, সুবীর স্ট্রিং 2 শাখা, দেখো দ্য স্ট্রিং আফটার এড ইজ শাখা। ক্লিয়ার? এবং ঠিক এইভাবেই আসলে কাজগুলি হয়ে থাকে। তো আমরা আসলে বুঝতে পারছি কিনা বা কোথাও সমস্যা আছে কিনা, আমরা অনেকক্ষণ পড়ে ফেলছি, আসলে প্রায় 1.5 ঘন্টার ক্লাস আমাদের হয়ে গেছে। তো আমরা একটু বলবো যে সবাই বুঝতে পারছি কিনা। আসলে যখন ডাইনামিক মেমোরি অ্যালোকেশন নিয়ে কাজ করব আমরা, হ্যাঁ, তখন আসলে আমাদের একটু সময় লাগে। হ্যাঁ, আমরা যদি মনে করি যে না আমাদের কোনো রকম সময় ছাড়া হয়ে যাবে, হ্যাঁ, কোনো রকম ধৈর্য
ছাড়া হয়ে যাবে, সেটা আসলে হবে না। হ্যাঁ, একটু সময় দিতে হবে, তাহলে আসলে জিনিসগুলি হবে আসলে। হ্যাঁ, আমরা কিন্তু একেবারে এজড ভ্যালু ধরে করে দেখছি। আমরা পুরো 62 জনের কাছে শুনতে চাই যে আমরা ঠিক বুঝতে পারছি না, সবার কাছে শুনতে চাই যে আমরা বুঝতে পারছি কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা। সবার কাছে শুনতে চাই যে আমরা বুঝতে পারছি কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা। বলো কি কোশ্চেন ছিল আজমান হোসেন? কোশ্চেন নিব আমরা এখন। হ্যাঁ, আর 5 মিনিট আমরা আছি, কোন প্রশ্ন থাকলে প্রশ্ন নিব। 5 মিনিট সময় আছি আমরা, আমাদের ক্লাস আর 5 মিনিট আছে, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন নিব আমরা, যে কোনো প্রশ্ন। স্যার আমরা এফ প্লাস স্টুডেন্ট বলছো একজন। একজন বলেছো যে এসটিডিন ফ্লাশ করতে হবে কিনা। কথা হচ্ছে যে তোমার এই যে ইস্যুগুলি আছে, হ্যাঁ, বিভিন্ন সময় আলাদা আলাদা তোমার কি বলে ফাংশন ব্যবহার করতে, এটা পুরো প্রোগ্রামিং প্র্যাকটিস। হ্যাঁ, আমরা যেরকম ফ্রি ইউজ করলাম, হ্যাঁ, যদি মনে হয় তোমার কম্পাইলারে আসলে কাজ করছে না, আমার কম্পাইলারে তো কোনো অসুবিধা হলো না দেখি। হ্যাঁ, যদি মনে হয় যে তোমার কম্পাইলারে কাজ করছে না, সেক্ষেত্রে ইউজ করতে পারো। ভ্যালু ফ্লাশ করে দেয়া মানে ওই ভ্যালুটা ফ্রি করে দেয়া আসলে, ইউজ করার আগে ওই ভ্যালুটা জিরো করে নিয়ে শুরু করো, হতে পারে। হ্যাঁ, আজমান হোসেন তুমি বলছো যে তোমার মাইক্রোফোনটা অন করার জন্য, আমি দেখি পারি কিনা। আজমান হোসেন তোমার আস্ক টু আনমিউট, তোমাকে আনমিউট করেছি, বলো। স্যার ওই যে ম্যালক ফাংশন যেটা ডিক্লেয়ার করলাম তার আগে ওই যে স্ক্যান দিয়ে আপনি ওই যে পার্সেন্টেজ সি তারপরে সিএইচ ওইটা দিলেন, ওই লাইনটা কি জন্য বুঝলাম না স্যার। ওই লাইনটা বাবা এই জিনিস লিখেই দিতে পারতে না, এর জন্য আনমিউট করার প্রয়োজন ছিল না। যাই হোক, এটা আমরা করেছি কারণ হচ্ছে যে এন্টার হচ্ছে একটা ক্যারেক্টার। হ্যাঁ, এখন যদি ওটা না দিতাম তাহলে সেই স্ট্রিং 1 এরপর আমরা ইনপুট দিচ্ছি, তো সেই স্ট্রিং 1 কে এন্টার ধরে নিত। তখন আমি যে সুবির স্ট্রিং 1 এর মধ্যে দিতে চাচ্ছি সেটা আর দিতে পারতাম না। কেন? কারণ এন্টার হচ্ছে একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা স্ট্রিং হিসেবে সে ইনপুট নিত। এই জন্য তোমার এই এন্টারটা যাতে সিএইচ এর মধ্যে যায়, অর্থাৎ একটা ক্যারেক্টার যেহেতু এটা, এই জন্য আলাদা একটা তোমার ভ্যালু, তোমার একটা স্ক্যানের ফাংশন লিখে সেই এন্টারটা ইনপুট দিচ্ছে। অনেকবার এই কথাটা কিন্তু আমি বলেছি, এবং দিস ইজ নট এ ভেরি তোমার তোমার কি বলে গুড কোশ্চেন আমি বলবো, এটা অনেকবার আমরা বলেছি, অনেকবার বলেছি। আর কারোর কোনো প্রশ্ন আছে কিনা জানতে চাই, তোমার প্রশ্ন নিতে চাই। নিশ্চয়ই বোঝা গেছে এখন আজমান হোসেন। একটা খুব ভালো প্রশ্ন পাইছি যে নট নালের আগে নীল লিখতে পারবো কিনা। বাবা, নীল মানে হচ্ছে ওই ক্যারেক্টার, ওই স্ট্রিং এ কোনো ভ্যালু নেই। হ্যাঁ, নীল আমরা লিখতে পারবো না। হ্যাঁ, এটা তোমার নাল ক্যারেক্টার লিখতে হবে। হ্যাঁ, নাল ওইভাবে না লিখে নাল ক্যারেক্টার লিখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এটা বেটার। হ্যাঁ, নাল লিখে অনেক সময় কাজ করা যায়, বাট গুড প্র্যাকটিস হচ্ছে এটা লিখে কাজ করে, এবং সবাই আমরা প্র্যাকটিস করে দেখবো যে নাল লিখলে হয় কিনা। কেন হয় সেই ব্যাখ্যাটাও নিজেদের সেট করতে হবে যে কেন হচ্ছে। তবে গুড প্র্যাকটিস হচ্ছে যে একটা ইসে যদি কিছুই না থাকে একটা স্ট্রিং, সেটাকে নাল বলে, আর একটা ক্যারেক্টারের জায়গায় যদি কিছু না থাকে বা শেষ যদি করতে চাই, সেটা নট নাল ক্যারেক্টার, এটা নাল নয়, নট নাল ক্যারেক্টার। তখন নেটের প্রবলেমের জন্য শুনতে পারি, অনেকবার বলেছি নেটের প্রবলেম, এটা বলাই যায় আসলে, এর আগের দিনও বলেছি। যাই হোক, কিছু না, হলেই হলো। আচ্ছা, গেটস এর পুটস ফাংশনটা কি সেম? গেটস মানে ইনপুট নিয়ে, পুটস মানে প্রিন্ট করা বা আউটপুট দেয়া। হ্যাঁ, আচ্ছা, পুটস গেটস মানে ইনপুট নিয়ে, পুটস মানে আউটপুট দেয়া, ইউজ করা যেতে পারে।
রবিউল ইসলাম খান, এই কোশ্চেনটা আমি খুব পাচ্ছি। এফ প্লাস এসটিডি, প্রথম কথা হচ্ছে এই জিনিস আমাদের লাগবে না, হ্যাঁ, এই জিনিস আমাদের লাগবে না। আর এফ প্লাস এসটিডি মানে হচ্ছে যে জিনিস ইনপুট নিচ্ছি আমরা, যে ভ্যারিয়েবলে ইনপুট দিচ্ছি, এসটিডি মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, তার মানে শুরুতে ওই জিনিসের ভ্যালু জিরো করে দাও, ওই মধ্যে যাতে কোনো ভ্যালু না থাকে, এই জন্য এফ প্লাস করতে হয়। হ্যাঁ? আমাদের যে কম্পাইলার আমরা ইউজ করছি তাতে এই জিনিস আপাতত লাগবে। এফ প্লাস মানে হচ্ছে ওই আমরা যাতে ইনপুট আউটপুট নিচ্ছি শুরুতে, প্রোগ্রামের শুরুতে বা শেষেও করা যায়, ওতে যাতে কোনো ভ্যালু না থাকে, অর্থাৎ আমরা যাতে সহজে ইনপুট আউটপুট নিতে পারি। আর কোনো প্রশ্ন আছে কিনা? আমরা শেষ করে ফেলছি, 5 মিনিট শেষ হয়ে গেছে অলরেডি। লং ইন্ট এটা কিসেম বাবা না, আসলে এটা আমরা আসলে কি বলে সাইজের উপরে নির্ভর করে এই জিনিসটা। হ্যাঁ, তোমার লং ইন্ট এগুলো সাইজের তোমার রেঞ্জ আমি বলে দিছিলাম অলরেডি, এবং এর একটা ডকুমেন্টও আমরা দিছিলাম যে প্রত্যেকটা যে তোমার ডাটা টাইপ আমরা ডিক্লেয়ার করি, যেরকম ইন্টিজার দিয়ে তোমার যদি ক্যারেক্টার তোমার সাইন ইন্টিজার হয় তাহলে 65,000